আজকে আমরা কথা বলবো OnePlus Nord 5 ফোনটা নিয়ে। হ্যাঁ, OnePlus-কে আমরা একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসাবে চিনি যে OnePlus-এর ফোন কিনছি মানে একটা ভালো ডিভাইস আমি কিনছি, এরকম একটা নিজের ভিতরে কনফিডেন্স থাকে। ওই গ্রিন লাইনের সমস্যার জন্য যদিও আমরা OnePlus থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিলাম, বাট এবার OnePlus অফিসিয়ালি বাংলাদেশে লাইফ টাইম ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে গ্রিন লাইন সমস্যার জন্য। আপনি যদি মেড ইন বাংলাদেশ OnePlus ডিভাইস কিনেন অ্যান্ড অফিসিয়াল ডিস্ট্রিবিউটর থেকে OnePlus ডিভাইসগুলো কিনেন, তাহলে আপনি লাইফ টাইম ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। এবং তারা কিন্তু এবার BOE প্যানেল ব্যবহার করছে। আগে স্যামসাংয়ের প্যানেলগুলোতে ব্যবহার করাতে গ্রিন লাইন নিয়ে সব থেকে বেশি সমস্যায় OnePlus পড়েছিল। যাই হোক, আমরা কিন্তু এই ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছি। আমি মূলত আগে ওয়ারেন্টির ব্যাপারগুলো ক্লিয়ার করলাম এই কারণে যে OnePlus-এর ফোন কেনার সময় আমরা এই বিষয়গুলি আগে ভাবি যে কত দিনের ওয়ারেন্টি পাচ্ছি, ডিসপ্লে নিয়ে আসলে কি ভাবছে OnePlus, কি সুবিধা আমাদের দিচ্ছে। তো এটা এখন বলাই যায় যে OnePlus-এর ফোন কেনাতে আমাদের যে চিন্তাগুলো ছিল সেটা থেকে আমরা কিছুটা হলেও মুক্ত হয়েছি। চলেন এবার আমরা Nord 5 ফোনটা সম্পর্কে জানি। এই ফোনটা আমরা পাচ্ছি 512 GB ভেরিয়েন্টে, দাম রাখা হচ্ছে 53,999 টাকা। এর সাথে OnePlus আরও একটা ফোন লঞ্চ করছে C5, ওই ফোনটা আমরা হাতে পাইলে অবশ্যই একটা রিভিউ দিয়ে দিব। এখন চলেন ভালো মন্দ মিলিয়ে Nord 5 ফোনটা আসলে কেমন হচ্ছে সেই বিষয়গুলি জানা যাক। শুরুতে যদি আমরা এই ফোনটাকে একটু ছোট্ট করে বিশ্লেষণ করি তাহলে এটাকে একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন বলাই যায়। দেখেন এখানে যে 8S Gen 3 SoC-টা ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের, ওইটা বেশ পাওয়ারফুল একটা SoC। এই প্রাইস সেগমেন্টে বলা যায় অফিসিয়াল মার্কেটে এইটাই বেস্ট একটা অপশন যেটা ভালো প্রাইসে লঞ্চ করছে। দেন 6800 mAh সিলিকন কার্বন ব্যাটারি দিছে, সাথে 80 ওয়াটের সুপারবুক চার্জারও পাওয়া যাবে। এবং এই ফোনটাতে 1.5K রেজলিউশনের 144 হার্টজের প্যানেল ব্যবহার করা হয়েছে। 144 হার্টজ থাকাতে আসলে আমরা ওই SoC-টাকে প্রপারলি ব্যবহার করতে পারবো, কেননা কোনো গেম আপনি 144 হার্টজে খেলতেও পারবেন। এছাড়া ফোনটিতে হাই ডেন্সিটির গ্রাফাইট থার্মাল কন্ডাক্টিভিটি থাকাতে এর টেম্পারেচারটাও কিন্তু কন্ট্রোলে ছিল, বিশেষ করে গেমিং এর সময়। আমরা দেখেছি যখন 120+ FPS এ গেমিং করা হচ্ছিল তখন টেম্পারেচারটা 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছিল। এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলা যায় এরকম পাওয়ারফুল ফোনের জন্য। Nord 5 ফোনটা বিল্ড অ্যান্ড ডিজাইনে কেমন হলো, আমরা যদি এর স্ক্রিন সাইড দেখি তো এই জায়গাটায় গোরিলা গ্লাস 7i প্রোটেকশন দিছে। ওকে, পিছনের দিকে গ্লাস প্রোটেকশন আছে, বাট এটা গোরিলা গ্লাস প্রোটেকশন না। কেন বললাম আছে, আমি বিভিন্নভাবে টেস্ট করে দেখেছি, একটু ঘষা টসা দিয়েছি ধারালো জিনিসপত্র দিয়ে, দাগ পড়ে না, ম্যাট ফিনিশিং, হাতের ছাপটা খুব সহজে পড়ে না। তবে যদি প্লাস্টিক থাকতো ওই দাগ দেওয়ার সময় কিন্তু দাগটা ডিপ হয়ে যেত, ওই সমস্যা ছিল না। তার মানে বলা যায় যে গ্লাস দিছে তারা। বডি ফ্রেমটা প্লাস্টিকের, মেটাল থাকলে এর গ্রহণযোগ্যতা হয়তো আরও বেড়ে যেত, অ্যান্ড হাতের ভিতরে নিলে মেটালের ফিলটা অন্যরকম পাওয়া যায় যেটা প্লাস্টিক কখনোই দিতে পারে না। তারপরে প্লাস্টিক যেটা দিছে এটার ফিনিশিং খুবই ভালো। আমরা এই ফোনে IP রেটিং পাচ্ছি 65। এই প্রাইস রেঞ্জে এসে এখন 65 মানতে কষ্ট হচ্ছে। 67 তো দরকার ছিল মিনিমাম, 68 69 থাকলে আরো ভালো হতো। টপে সেকেন্ড স্পিকার, আয়ার সেন্সর, নয়েজ ক্যান্সেলিং মাইকও দিছে, লেফটে আবার স্লাইডার রয়েছে, প্লাস কি অ্যাড করছে OnePlus এর নতুন সংযোজন। হ্যাঁ, এটা স্লাইডার হিসাবেও কাজে লাগানো যায়, পাশাপাশি বেশ কিছু অ্যাপে কুইক অ্যাক্সেস করা যায়, যেমন ক্যামেরা অ্যাপ ওপেনিং, তারপর ফ্ল্যাশ লাইট জ্বালানো, অ্যান্ড ক্যামেরা অ্যাপে আবার শাটার বাটন হিসাবে ব্যবহার করা যাচ্ছিল। বটমে মেইন স্পিকার, টাইপ সি পোর্ট অ্যান্ড সিম কার্ড স্লট, যেখানে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে, তবে কোনো 3.5mm অডিও পোর্ট কিন্তু দেয় নাই। দরকার ছিল এরকম পাওয়ারফুল ফোনের জন্য, বিশেষ করে গেমিং এর সময় তো এটা কাজে আসেই অনেকেরই। সব মিলিয়ে যদি ডিজাইন নিয়ে আমি অল্প কথাই বলি তো ভাই এই ফোনটার IP রেটিংয়ে কমতি রয়েছে অ্যান্ড প্লাস্টিক ফ্রেম। বাকি সব দিকে এই প্রাইস রেঞ্জে আমার কাছে গুড অ্যান্ড আপ মনে হয়েছে, দেখে পছন্দ হওয়ার মতো। ডিসপ্লে পার্টে আসলে আমরা এই ফোনটাতে 6.83 ইঞ্চের 1.5K রেজলিউশনের 144 হার্টজের অ্যামোলেড প্যানেল পাচ্ছি, যেখানে 450 PPI দেওয়া হয়েছে, অ্যান্ড এটা অবশ্য 10 বিটের ডিসপ্লে, 100% DCI-P3 কালার গ্যামোড, সাথে HDR10+ সাপোর্টেড। 3840 হার্টজের PWM ডিমিংও রয়েছে, যে কারণে যখন লো ব্রাইটনেসে ফোনগুলো ব্যবহার করবেন তখন ফ্লিকার অনেক কম থাকবে, যেটা আসলে চোখের জন্য ভালো। এই ডিসপ্লেতে আমরা পিক ব্রাইটনেস পাচ্ছি 1800 নিটস, HBM পাচ্ছি 1400 নিটস। সানলাইটে আসলে ব্যবহার করতে তেমন কোনো সমস্যা দেখিনি, ভিজিবিলিটি বেশ ভালোই পাওয়া যাচ্ছিল। এমনিতে ডিসপ্লেটা বেশ ভালো লাগছিল, বিশেষ করে লোয়ার চিন বা চিন বেজেল এরিয়া যদি আপনি দেখেন সিমেট্রিক্যাল দিছে, পাঁচসোল ক্যামেরা কাটআউটটাও বেশ ছোট, সামনের দিক থেকে দেখলেও ফোনটা সুন্দর লাগে ডিসপ্লেটার জন্য। যারা গেমিং করবেন, বিশেষ করে হাই FPS এ গেমিং করবেন, পাবজি, তারপরে COD বা ডেল্টা ফোর্সের মতো গেমগুলা, এই টাচ রেসপন্স রেটটা আসলে ভালো ছিল। 3000 হার্টজের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট রয়েছে, যে কারণে আপনি ভাই গেমিং করে মজা পাবেন। চাইলে কম্পিটিটিভ লেভেলের গেমিংও এই ফোনটা দিয়ে করা সম্ভব। আসলে OnePlus এই ফোনটার ডিসপ্লে, ব্যাটারি বা পারফরমেন্স সেকশনে সেরকম কিছু বলার মতো সুযোগ রাখে না যে এইদিকে কম দিছে ওইদিকে কম দিছে। হ্যাঁ, ডিসপ্লেতে একটা ব্যাপার বলাই যায় যে এটা LTPO প্যানেল না, যেটা থাকলে কিন্তু একদমই স্বয়ংসম্পূর্ণ একটা ডিসপ্লে বলা যেত। ওকে, একটু দেরি হলো, তারপরেও আমরা চলে আসলাম পারফরমেন্স পার্টে। এই ফোনটায় SoC দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8S Gen 3, UFS 3.1 স্টোরেজ টাইপ অ্যান্ড LPDDR5X টাইপ র্যাম। 3.1 নিয়ে আমি কিছুটা হতাশ, কেননা গতবার Nord 4 আমরা দেখছিলাম 4.0 দিতে, সেখান থেকে
নতুন মডেলে কমে এসে 3.1 দিছে। হ্যাঁ 3.1 এর সাথে 4.0 খুব একটা তফাৎ নাই, বাট আমি তো এই জায়গায় নতুন মডেল হিসাবে 4.0 থেকেও বেটার কিছু আশা করব। যদিও 3.1 কে আসলে অতটা কম ভাবার কিছু নাই, কেননা এই ফোনটাতে কিন্তু 144 FPS এ গেমিং করা যায়, স্টেবল FPS পাওয়া যাচ্ছিল। আমি বিষয়টা খোলসা করে দিচ্ছি। আমরা 8S Gen 3 SoC তে যে কোরগুলো পাচ্ছি 8টার ভিতরে 3টা এফিশিয়েন্স কোর কিন্তু রয়েছে। নর্মালি আমরা ফোনটা যখন ব্যবহার করছি যথেষ্ট ঠান্ডা থাকে অ্যান্ড গেমিংয়ের সময় কিছুটা গরম হয়, ওইটা একেবারেই স্বাভাবিক। গেমিংয়ে যখন আসলাম তখন এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এই ফোনে PUBG 90 FPS এ খেলা যাচ্ছিল আমাদের ইউনিটটাই, মানে আমাদের কাছে যে ইউনিটগুলো পাঠানো হয় এগুলো সবই আসলে রিভিউ ইউনিট হয়ে থাকে, যে কারণে হয়তো বা এখানে 120 FPS আমরা খেলতে পারি নাই। তবে এই ফোনটাই ওই পাওয়ার আছে ভাই যে PUBG গেমে 120 FPS এ খেলা যাবে। আমি শিওর না, হয়তো বা আপডেট হইলে এই ব্যাপারটা ঠিক হয়ে যেতে পারে। 144 FPS এ আমরা COD গেম খেলতে পেরেছি, তারপরে ডেল্টা ফোর্স 120 FPS এ খেলতে পেরেছি। COD গেমে 144 এর ভিতরে আমরা দেখেছি 142, 143, কোনো সময় 140 দেখায়, বাট ওইটা স্টেবল ভাই FPS এর দিক থেকে। আর যদি আপনি PUBG বলেন 90 অত স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল, 90 দিতে এই ফোনের কোনো সমস্যা হচ্ছিল না, এটা শিওর থাকেন। অ্যান্ড দেন ডেল্টা ফোর্স এমনিতেই ভাই যথেষ্ট অপটিমাইজড একটা গেম। এখন হিটের কথায় আসলে আমরা ইনডোর সিচুয়েশনে গেমিংগুলো করেছিলাম, আউটডোরে হয়তো বা এত হাই FPS এ কেউ গেমিং করবেন না, তবে আমরা যেমনটা দেখেছি 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতে, মানে ওই রকমই থাকে টেম্পারেচারটা। এই টেম্পারেচারের কারণে গেমের স্ট্যাবিলিটির উপরে কোনো ইফেক্ট পড়ে না, মানে যারা 1 ঘন্টা 1.5 ঘন্টা গেমিং করবেন বা বেশি কয়েকটা ম্যাচ খেলবেন তাদের ক্ষেত্রে কখনো দেখবেন না যে আপনি লং টাইম গেমিংয়ের জন্য পারফরমেন্স আসলে ড্রপ করছে। অক্সিজেন ওএস বেসড অন অ্যান্ড্রয়েড 15, যেখানে এই ফোনটায় 4 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। ব্র্যান্ডের প্রতি একটা ভরসা পাওয়া যায় যখন তারা এই ব্যাপারটা খোলসা করে যে কত বছরের আসলে ওএস আপডেট দিবে। আচ্ছা, অক্সিজেন ওএস এর এখন কি অবস্থা ভাই? আমি যদি বলি, আমি OnePlus এর ইউজার, অনেক পুরাতন একজন ইউজার, আমি 9R ব্যবহার করতাম। তো ওই জায়গা থেকে যখন আমি OnePlus এর এই ফোনটা হাতে নিলাম, হ্যাঁ এর ভিতরে OnePlus এর 13 রিভিউ করা হয়েছে, 13R রিভিউ করা হয়েছে। এই ওএসটা না ওই একটু ভিন্ন কিছু স্বাদ পাওয়া যায়। অ্যান্ড্রয়েডের যতগুলো ফোন আছে একটু ফ্লুইড লাগে, অ্যানিমেশনগুলো আরো বেশি স্মুথ লাগে, তারপরে র্যাম ম্যানেজমেন্ট, অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও যেন অনেক কম লাগে, কাস্টমাইজেবল কিছু অপশন রয়েছে। তবে আমার কাছে বেশ মিনিমাল অ্যান্ড ক্লিন মনে হয়েছে। এখন এখানে যদি এআই এর কথা বলি, OnePlus এর এই ফোনটা আসলে ওই পরিমাণে এআই নির্ভরশীল ফোন না। যেমন আমরা ওই যে প্লাস কি পাচ্ছি, এখানে ওই মাইন্ড স্পেস বলে একটা অপশন পাচ্ছিলাম ওই জায়গাটাই, অ্যান্ড গুগলের সার্কেল সার্চ রয়েছে, মানে সার্কেল করে যে কোনো কিছু বের করে আনা যায়, এইটা রয়েছে। তারপরে ফটোজের ভিতরে বেশ কিছু এআই রয়েছে, এআই ইরেজার, এআই ইনহ্যান্সড, এই ব্যাপারগুলো রয়েছে। তারপরে এআই রিফ্রেম, এইগুলা পাচ্ছিলাম। তবে এই ফোনটায় যে 6800 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দিচ্ছে, সাথে 80 ওয়াটের সুপার ভুক চার্জিং সুবিধা চার্জার বক্সের সাথে দিয়ে দিচ্ছে, এন্ড বক্সের সাথে একটা কেসও রয়েছে, আমি বলতে ভুলে গেছিলাম। যাই হোক, এই যে ভাই 6800 mAh এর ব্যাটারি, এখান থেকে পাবজি গেম বলেন বা যারা হাই FPS এ গেমিং করবেন তাদের ক্ষেত্রেও তো সুবিধা যে বিগ ব্যাটারি রয়েছে, অ্যান্ড যারা ডে টু ডে ইউজ করবেন, রেগুলার ইউজেজে এই ফোনটা 2 দিনের কাছাকাছি ব্যাকআপ টাইম ইজিলি দিতে পারবে। সো ব্যাটারি নিয়ে এই ফোনটায় আসলে কোনো ঝামেলাও নাই। তাছাড়াও এটাতে বাইপাস চার্জিং সুবিধা রয়েছে, মানে আপনি চাইলে চার্জে লাগিয়ে গেমিং করতে পারবেন, ওই সময় ব্যাটারি পাওয়ারটা ব্যবহার করবে না ফোন, যে কারণে ব্যাটারির লাইফ সাইকেলটা দীর্ঘস্থায়ী হবে। অ্যান্ড দেন 5 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে, মানে আপনি চাইলে ইউএসবি দিয়ে অন্য কোনো জিনিসপত্র চার্জ করতে পারবেন। ব্যাটারি অ্যান্ড চার্জিংয়ের শক্তপোক্ত জায়গা ধরে রাখতে পারলেও এই ফোনটাতে কিন্তু আমরা ওয়্যারলেস চার্জিং পাচ্ছি না। ওইটা যদি OnePlus এর নাম্বার সিরিজের জন্য, মানে সবকিছু দিয়ে দিলে তো সেই নাম্বার সিরিজের ফোনই হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় না যে নোট সিরিজে তারা এত তাড়াতাড়ি ওয়্যারলেস চার্জিং ব্যাপারটা নিয়ে আসবে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই ফোনটা কি ক্যামেরার জন্য কেনা উচিত? আমি কিন্তু এই ব্যাপারটা শুরু থেকেই খোলসা করেছি যে এই ফোনটা আসলে ক্যামেরা কেন্দ্রিক ফোন না, বা ক্যামেরাতে অত বেশি ফোকাসড করা হয় নাই। তবে চলেন দেখে আসি ক্যামেরাতে কি অবস্থা করলো OnePlus। আমরা এখানে পিছনে 2টা ক্যামেরা পাচ্ছি, একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিছে, তারপরে 50 মেগাপিক্সেলের সনি লিথিয়া 700 সেন্সর পাচ্ছে, এই জায়গাটাই ওআইএস রয়েছে। সামনে আবার 50 মেগাপিক্সেল ক্যামেরা দিছে, যেখানে আবার স্যামসাং এর Gen 5 সেন্সর ব্যবহার করছে। পোর্ট্রেট মোডের ছবিগুলো আমি অতটাও খারাপ বলবো না, যেখানে 48mm মানে 2x জুম করে ছবি তোলা যাচ্ছিল। 24mm টা ছিল মেইন ফোকাল লেন্থ, মানে 50 মেগাপিক্সেলের নরমাল যে ফোকাল লেন্থটা। তো যখন 48mm এ আমরা ছবি তুলছিলাম, হ্যাঁ কিছুটা ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস কম পাচ্ছি। সেই সাথে এর পোর্ট্রেট মোডের ছবিতে একটা ব্যাপার খেয়াল করছি আমরা, একটু সাদাটে টোনের ছবি দেয়, স্কিন টোনটা কিছুটা সাদাটে মনে হচ্ছে, অ্যান্ড ওভারঅল কালারগুলো যেন ফুটছে না, ব্যাপারটা এরকম ছিল। তবে এজ ডিটেক্ট দারুণ করতে পেরেছে। আমি যদি কয়েকটা ছবি দেখাই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। লো লাইট বলেন, একটু ডার্ক টোনে, অ্যান্ড লাইটের ভিতরে থাকলে তো ওই সময় কোনো কথাই ছিল না। হ্যাঁ, রানিং ইমেজ মানে কোনো একটা জিনিস চলে যাচ্ছে, ওইরকম কোনো অবজেক্ট যদি আপনি ছবি তুলেন ওই সময় এজ ডিটেক্টে একটু খাপছাড়া ভাবটা খেয়াল করা যায়। তবে পোর্ট্রেট মোডে একটা টেলিফটো লেন্স থাকলে কোনো কথাই ছিল না, ওইটা থাকলে এটা সব দিকে স্বয়ংসম্পূর্ণ একটা ডিভাইস হতো না। আমরা এই জায়গাটায় ল্যান্ডস্কেপে যে ছবিগুলো তুলেছি বুস্টেড কালার টোন পেয়েছি, যেটা আমরা পোর্ট্রেট মোডে যেমনটা বললাম একটু সাদাটে টোন পাচ্ছিলাম। অ্যান্ড যে ল্যান্ডস্কেপ ছবিগুলো আমরা তুলেছি ওই ছবিগুলো
ছবিগুলোতে ওভারঅল সব কালার টোন যেন আরো একটু বাড়িয়ে দিচ্ছে এরকম ভাবটা ছিল, তবে ছবিগুলো দেখতে সুন্দর লেগেছে। আলট্রাওয়াইডের সাথে মেইন লেন্সের একটা ব্যাপার নোটিসেবল, সেটা হলো যে দুইটা লেন্সের কালার একই রকম লেগেছে। হোয়াইট ব্যালেন্স থেকে শুরু করে কালার টোন সবকিছু মনে হচ্ছে একই লেন্স দিয়ে তোলা, শুধুমাত্র ফোকাল লেন্থটা কম বেশি করা। তবে হ্যাঁ, মেইন লেন্সের থেকেও আলট্রাওয়াইডের লেন্সে এসে কিন্তু আপনি ডিটেলস এন্ড শার্পনেস কম পাবেন, যেটা নোটিস করবেন আপনি যখন হালকা একটু জুম করবেন বা লো লাইটের ছবিগুলো তুলবেন। আমরা এই ফোনে 4K 60 fps এ ভিডিও শুট করতে পারছি। লাইট ব্যালেন্সটা দারুণ পেয়েছি, মানে কোনোভাবেই বোঝা যায় না যে লাইট আপ হচ্ছে ডাউন হচ্ছে এরকম কিছু। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে কিছুটা দূর থেকেও কিন্তু আমরা ডেপথ অফ ফিল্ড ভালোই পাচ্ছি। দেখছেন ব্যাকগ্রাউন্ড কত সুন্দর ব্লার হচ্ছে। এদিকে তাকা, এদিকে তাকা। এই যে আমি যদি এইরকম রেঞ্জে থাকি তাও দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর ব্লার হয়েছে। ভিডিওতে একটু জুম করেও দেখাই যে রেজুলেশন কেমন থাকে। 2x জুম করলে এরকম ভিডিও কোয়ালিটি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, জুম আরও করা যায়, বাট ওইগুলো আসলে খুব একটা কাজের না। দেন আমরা ওয়েসটা কত ভালো করে দেখো, আমার কাছে বেশ ভালোই লাগছে ওয়েসটা। আশেপাশের পরিবেশ দেখেন আর ভিডিওর কোয়ালিটি দেখেন। আমি কিন্তু হেঁটে যাচ্ছি, বাট বেশ স্টেবল ভিডিও পাচ্ছি এখান থেকে। সেলফিতে যে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, এইটা 21mm ফোকাল লেন্থের ছবি তুলে যথেষ্ট ওয়াইড গ্রুপ সেলফি তোলাতে, অ্যান্ড ভালো ক্লিয়ার ডেপথ পাচ্ছিলাম। ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ফেসের উপরে ডিটেলসও দারুণ ছিল, ওভার এক্সপোজ করছে না বা ওভার শার্পনেসের ব্যাপারটাও দেখা যায়নি। তারপরে ব্যাকগ্রাউন্ডে ওয়াশ আউটের ব্যাপারটাও দেখা যাচ্ছিল না, মানে খুব সুন্দরভাবে লাইটটাকে ব্যালেন্স করতে পারছিল, সাথে স্কিন টোন বা ব্যাকগ্রাউন্ডে কালার টোন সবকিছুই ব্যালেন্সড মনে হয়েছে, মানে ভালো সেলফি এক কথায় যেটাকে বলে। ফ্রন্ট ক্যামেরাতে 4K 60 fps এ ভিডিও শুট করা যায়, অ্যান্ড এখানে ইআইএস কাজ করছে, লাইট ব্যালেন্সও এখানে দারুণ করেছে, কালার টোনটাও ভালো লাগছে, আর ইআইএসটা থাকার ফলে স্টেবল ভিডিও পাচ্ছি। কিন্তু তবে একটা জিনিস খেয়াল করলাম যে ইআইএস কাজ করছে ঠিক ওই মুহূর্তেও ভিডিও যথেষ্ট ওয়াইড আছে। হ্যাঁ, আমি যদি হাত লম্বা করে ধরি তাহলে এত ভিউ পাচ্ছি, মানে ফিল্ড অফ ভিউটা অনেক বেশি পাচ্ছি। মানে এই ফোনের ক্যামেরা দিয়ে আপনি চাইলে কন্টেন্ট তৈরি করতে পারবেন। 4K 60 fps এ পিছনে আছে, সামনে আছে, রেজলিউশন ভালো পাওয়া যাচ্ছে, অ্যান্ড ভিডিও কোয়ালিটিও ভালো পাওয়া যাচ্ছে। এই কয়েকদিন বৃষ্টি হয়েছে তো একেবারে দেখেন মাঠের অবস্থা, ওই দূরে এগুলো কিন্তু সব মাঠ, ধানের জমি, সব পানি পানি হয়ে গেছে। এই যে এই পাশেও দেখেন কিছু কিছু জায়গায় পানি উঠে গেছে। এই তো ছিল Note 5 এর ভিডিওর কোয়ালিটি, আমার কাছে ভালো লেগেছে। ক্যামেরার ক্ষেত্রে পিছন এবং সামনের ক্যামেরায় দুইটা ব্যাপার আমার কাছে ভালো লাগছে, সেটা হলো এর ভিডিওর কোয়ালিটি খুবই দারুণ। মানে আপনি যদি চান যে কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি খুঁজছেন ক্যামেরা থেকে ভিডিওর জন্য, তাহলে এই ফোন দিয়ে আপনি ভিডিও টিডিও মেকিং করতে পারবেন, এটা একটা কথা। দ্বিতীয়ত, ভিডিও শ্যুট করার সময় এর যে ইনবিল্ট মাইক্রোফোন আছে সেখান থেকে দারুণ সাউন্ড পাওয়া যাচ্ছিল, মানে রেকর্ডিং কোয়ালিটি খুবই ভালো ছিল, যে কারণে দেখা যাচ্ছে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ছাড়াও ভালো কোয়ালিটির সাউন্ড পাচ্ছেন। সব মিলিয়ে এর ক্যামেরায় আমি বলবো না যে খুবই ভালো করছে, কেননা আপনি যদি ক্যামেরা কেন্দ্রিক ফোন খুঁজেন তাহলে অফিসিয়াল মার্কেটেই এই প্রাইস রেঞ্জে আরও ভালো ফোন পাবেন, যেখানে ক্যামেরাতে বেশি ফোকাস করা হয়েছে। এটাই ক্যামেরাতে অত বেশি ফোকাস করা হয় নাই, মূলত পারফরমেন্সের দিকেই নজরটা বেশি দিছে তারা, শুরু থেকেই বলে আসছি। এখন 54,000 টাকায় অফিসিয়াল মার্কেটে ফোনটা আসলে কেমন, ভালো মন্দ দিক মিলিয়ে আমি যদি ওভারভিউটা নিই, তাহলে প্রথম পয়েন্ট হলো আপনি একটা প্রিমিয়াম ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে যাচ্ছেন অফিসিয়াল মার্কেটে এরকম প্রাইস রেঞ্জে, অ্যান্ড এই জায়গাটায় যেমনটা আমি বললাম যে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে, ওই গ্রিন লাইনের সমস্যাটাও তারা আস্তে আস্তে কাটিয়ে উঠেছে, অ্যান্ড বিওই প্যানেল ব্যবহার করার কারণে কিন্তু ওই ভয়টা আমাদের ভিতরে আর থাকছে না। দেন আপনি এমন একটা ফোন খুঁজছেন যেটাতে হায়ার এফপিএসে গেমিং করতে পারবেন, অবশ্য 144 বা 120 এফপিএসে গেমিং করতে যাচ্ছেন, স্টেবল গেমিং পারফরমেন্স চাচ্ছেন, তাহলে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট একটা চয়েস হতে পারে। তৃতীয়ত, এই ফোনের ডিজাইন, যেখানে কিনা বেশ কিছু দিকেই কাটসাট করা হয়েছে, যেমন প্লাস্টিক বডি দিয়ে, আইপি রেটিং দিয়ে, তারপরেও মিনিমাল ডিজাইন করছে, অ্যান্ড হাতে নিলে ওই ফিলটা পাওয়া যায় যে আমি সলিড বিল্ডের একটা ফোন হাতে নিয়েছি। অ্যান্ড দেন এই ফোনের ক্যামেরা আসবে, যেটা আপনি একেবারে লাস্ট চয়েসে রাখতে পারেন। এখন আমার যেটা বলা থাকবে সেটা হলো OnePlus যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা যেন সঠিকভাবে পূরণ করতে পারে। হ্যাঁ, অনেকের মতামত অনেক রকম থাকে, তারপরেও যেন সার্ভিসটা ভালো দিতে পারে, অন্তত ওয়ারেন্টি সার্ভিসে যেন কোনোভাবে কার্পণ্য না করে, তাহলে আমরা যে এত ভালো কথা বলছি এই কথার একেবারে কোনো মূল্য থাকবে না। আর হ্যাঁ, OnePlus-এর ওয়ারেন্টি সার্ভিস আপনারা কেমন পাচ্ছেন, যারা অলরেডি নিয়েছেন বা যারা নিচ্ছেন, এবং তাদের ওয়ারেন্টি সার্ভিস সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আমি গ্রুপের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।